আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা সকলেই অনেক অনেক ভালো রয়েছেন। তো আজকে আমরা কমপ্লেক্স অ্যানালাইসিস বা জটিল বিশ্লেষণ বইয়ের প্রথম চ্যাপ্টার সম্পর্কে বেসিক ধারণার চেষ্টা করব এবং তার সাথে এই কমপ্লেক্স অ্যানালাইসিস বইটা সম্পর্কেও ধারণার চেষ্টা করব, নেওয়ার চেষ্টা করব। তো মূলত আমাদের এই কমপ্লেক্স অ্যানালাইসিসটা খুবই একটা সহজ কোর্স হতে যাচ্ছে, কারণ আমি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। যদি আপনারা খুব মনোযোগ সহকারে ক্লাসগুলো করে থাকেন তাহলে সবচেয়ে মজার বিষয়টা হবে আপনার জন্য কমপ্লেক্স অ্যানালাইসিস। কেননা কমপ্লেক্স অ্যানালাইসিসের যে ব্যাপারগুলো এগুলো দেখা যায় অনেক সময় আমরা যে আগের ক্লাসগুলোতে বিগত ক্লাসগুলোতে করে এসেছি, যে টপিকগুলো টুকটাক আছে, তবে অ্যাডভান্স লেভেলের কিছু টপিক আছে সেগুলো আমরা শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো কমপ্লেক্স অ্যানালাইসিস বলতে, জটিল বিশ্লেষণ বলতে আমরা এখানে আমাদের জটিল সংখ্যার একটা ব্যাপার মাথার ভিতরে চলে আসতেছে। তো প্রথমত আমরা চ্যাপ্টারগুলো দেখার চেষ্টা করি এবং এই কোর্সটা কাদের কাদের জন্য কমফোর্টেবল সেটা একটু দেখার চেষ্টা করি আমরা। ওয়ানার্স যাদের কোড 233-707 এবং 7 কলেজ যাদের সাবজেক্ট কোড হচ্ছে 707 শেষে, মাস্টার্স প্রিলিমিনারি ফার্স্ট পেপার এবং ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্স প্রিলিমিনারি ফার্স্ট পেপার, ঠিক আছে। এবং এইখানে যে কোডগুলো দেওয়া আছে এই সকলের জন্য এই কোর্সটি আমাদের কোর্সটি হচ্ছে কাজে দেবে বা এই কোর্সটি তারা করতে পারবেন। তো এখন আসি আমরা এই কমপ্লেক্স নাম্বার বা হচ্ছে প্রথম চ্যাপ্টার যেটা জটিল সংখ্যা, এই জটিল সংখ্যা সম্পর্কে এবং এই চ্যাপ্টারের জটিল সংখ্যার উপরে যতটুকু বেসিক দরকার ততটুকু দেওয়ার চেষ্টা করব। এরপর আমরা চেষ্টা করব কিছু এক্সাম্পল সলভ করার। ওকে, তো একটু আমরা অধ্যায়গুলো বিশ্লেষণ করার চেষ্টা করি, কী কী অধ্যায় রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম চ্যাপ্টার কমপ্লেক্স নাম্বার, জটিল সংখ্যা। এরপরে আছে অ্যানালিটিক ফাংশন, এরপর আছে কমপ্লেক্স ইন্টিগ্রেশন বা রিলেটেড থিওরাম। এরপরে আছে হচ্ছে এখানে আমাদের সিঙ্গুলার সাম থিওরাম বা কিছু থিওরামের একটা চ্যাপ্টার। এরপর ক্যালকুলাস অফ রিসাইডিউস কন্ট্রোল ইন্টিগ্রেশন। এরপর আছে কনফর্মার ম্যাপিং। তো মূলত এখানে যে ব্যাপারটা বলতে যাচ্ছি যে আমাদের এখানে 6টা চ্যাপ্টার দেওয়া আছে, বাট এখান থেকে আমরা চেষ্টা করব 5টা অত্যন্ত ভালোভাবে কমপ্লিট করার। আমরা যদি 5টা খুব ভালোভাবে শেষ করতে পারি তাহলে 100% পরীক্ষা কমন পাবো, ঠিক আছে। তো প্রথম টার্গেট থাকবে আমাদের 5টা চ্যাপ্টার খুব সুন্দরভাবে শেষ করা। তাহলে এই জটিল সংখ্যা সম্পর্কে ধারণা পেতে গেলে আমাদের যারা যান তারা একটু এই প্রথম বইয়ের প্রথম অংশগুলো একটু পড়তে পারেন, অথবা আমি খুব সুন্দরভাবে যতটুকু দরকার ততটুকু বুঝাই দিচ্ছি, দেখার চেষ্টা করুন খাতায়। তো জটিল সংখ্যা বলতে মূলত কি বোঝায়, যে কোনো সংখ্যা যদি সাপোজ কমপ্লেক্স নাম্বার, কোনো সংখ্যা যদি জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই আকারের হয়ে থাকে তাকে আমরা কি বলে থাকি সাধারণত কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। ওকে, তো এখানে আমাদের এই কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যাটা কয়টা পার্ট নিয়ে গঠিত হয়? 2টা, একটা হচ্ছে বাস্তব পার্ট আর একটা হচ্ছে কাল্পনিক। তো এই জটিল সংখ্যা একটা তৈরি হতে গেলে অবশ্যই তার বাস্তব এবং কাল্পনিক 2টা অংশই থাকতে হবে, মাস্ট বি। তার এই কমপ্লেক্স নাম্বারটা আমাদের যে সংখ্যাটা কমপ্লেক্স নাম্বার চিন্তা করতেছি, এখানে দেখেন ইমাজিন নাম্বার এখানে নেই। ইমাজিন নাম্বার বলতে এই যে আই যুক্ত অংশটাকে আমরা কাল্পনিক অংশ বলতেছি। আই যুক্ত অংশটাকে কি বলতেছি? ইমাজিন নাম্বার বা কাল্পনিক অংশ। তাহলে এই আই যুক্ত অংশ ছাড়া বাকি যে অংশটা থাকতেছে সেটা হচ্ছে আমাদের কি রিয়েল জেড বা হচ্ছে বাস্তব অংশ। এবং এই আয়যুক্ত অংশের সাথে যে সহগটা থাকতেছে তাকে আমরা বলতেছি যে ইমেজিন জেড, বা এই আয়ের সাথে ইমেজিন জেডের মানটা কত? ওয়াই। তাহলে আমরা কমপ্লেক্স নাম্বারটা জটিল সংখ্যাটা কি হালকা বুঝতে পেরেছি। যে সংখ্যাটাতে বাস্তব এবং কাল্পনিক সংখ্যার হচ্ছে অংশগ্রহণ থাকবে এভাবে জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই আকারের, তাকে আমরা সাধারণত কী বলে থাকি? সেই সংখ্যাটাকে আমরা বা জটিল সংখ্যা বলতে। বাট এখানে এক্স এবং ওয়াই যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের কি বাস্তব সংখ্যা, ঠিক আছে। বাট এখানে যখনই ওয়াইয়ের সঙ্গে ইমাজিন নাম্বার যুক্ত হলো এবং প্লাস এর সঙ্গে পাশে আরেকটা বাস্তব অংশ থাকলো, তখন এই পুরোটাকে আমরা জটিল সংখ্যা বলছি। তো একটা ব্যাপার আরেকটু ক্লিয়ার হয়ে নেই। সাপোজ অনেক সময় এরকম দেওয়া থাকতে পারে, সাপোজ এখানে জেড ইকুয়াল দেওয়া আছে, তো জেড ইকুয়াল এরকম আসতে 3 ইকুয়াল i5, এটা কি জটিল সংখ্যা? হ্যাঁ, এটা জটিল সংখ্যা। কেননা এখানে 3 হচ্ছে বাস্তব সংখ্যা এবং ইমেজিন নাম্বারের সঙ্গে আমাদের একটা ইমেজিন নাম্বার রয়েছে, ইমেজিন জেড ইকুয়াল হচ্ছে 5 ইমেজিন নাম্বার, এবং এটা আমাদের পুরোটা কি রিয়েল জেড, পুরোটা বাস্তব সংখ্যা 3। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ইমেজিন নাম্বার সঙ্গে যেটা থাকতেছে সেটা কাল্পনিক অংশ, এবং ইমেজিন নাম্বার ছাড়া যে অংশ সেটা বাস্তব অংশ, এই দুটো অংশ মিলে আমাদের কমপ্লেক্স নাম্বারটা তৈরি হচ্ছে। ওকে, তো কিছু ব্যাপার একটু হালকা ক্লিয়ার করে নেই এখনই। সাপোজ এখানে 6 দেওয়া আছে, এটা কি আমাদের জটিল সংখ্যা বা জটিল সংখ্যায় তৈরি করতে পারবো? হ্যাঁ, করতে পারবো। কেননা
6+0i বা i0, দেখেন বাস্তব সংখ্যা, জিরোটা হচ্ছে আমাদের ইমাজিন নাম্বার অংশ, তখন কিন্তু এটাকে আমাদের কি জটিল সংখ্যায় রূপান্তরিত হয়ে গেল। মানে কোনো সিঙ্গেল সংখ্যা দেওয়া থাকলেও সেখান থেকে আমরা কি করতে পারছি, তাকে আমরা জটিল সংখ্যা হিসেবে কল্পনা করতে পারবো। বা এরকম দেওয়া আছে 3i, যেটা কি হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বার জটিল সংখ্যা। অনেকেই ভাবতে পারেন এখানে কোথায় বাস্তব অংশটা তো নাই, শুধু কাল্পনিক অংশটা আছে। বাট আমরা তো চাইলে এভাবে লিখতে পারি 0+3i। 0+3i মানে কি, জিরোটা আমাদের হচ্ছে সেই কাঙ্ক্ষিত বাস্তব অংশ, রিয়েল জেড অংশ, এবং এই আয়ের সঙ্গে ইমেজিন নাম্বার 3 রয়েছে, তাহলে এটাকে আমাদের এটা জটিল সংখ্যা। তাহলে জটিল সংখ্যার সহজ সংখ্যাটাই হচ্ছে যে আমাদের যে সংখ্যার আকারটা z=x+i আকারের সংখ্যাটাকে আমরা কি বলবো, যে জটিল সংখ্যা বলে থাকবো। আই হোপ যে যতটুকু ক্লিয়ার হওয়া দরকার জটিল সংখ্যা সম্পর্কে ততটুকু ক্লিয়ার হতে পেরেছেন। এখন আমরা এখানে দুইটা অক্ষ বিবেচনা করি, x অক্ষ এবং y অক্ষ। আমরা এখন জ্যামিতিক উপস্থাপন করার চেষ্টা করব। তো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নেওয়ার চেষ্টা করেছি এখানে। তো এখানে আমাদের বিন্দুটা ও বিন্দু। তো এখানে আমরা একটা এক্স এবং ওয়াই অক্ষের জন্য একটা বিন্দু নিলাম পি, ঠিক আছে। এখান থেকে এটাকে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে ফেলি। ওকে, ডান। তো এখানে আমাদের একটা থিটা কোণ উৎপন্ন করবে। যদি এটাকে আমরা অতিভুজ চিন্তা করতে চাই, এটাকে ভূমি যদি চিন্তা করতে চাই, তো এটা কি অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর। এটা কোন অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর। আচ্ছা, তো এখান থেকে আমরা কি করব, আমরা আসলে আমাদের যে মডুলাস এবং আর্গুমেন্টের যে সূত্রটা, ওই সূত্রটা বের করে আসার চেষ্টা করব। তো আমরা এই কমপ্লেক্স নাম্বার জটিল সংখ্যা থেকে যখন মডুলাস নির্ণয় করতে যাই বা আর্গুমেন্ট নির্ণয় করতে, যে সূত্রগুলো প্রয়োজন পড়ে সেগুলো জানার চেষ্টা করি। তো এখানে আমরা যেটাকে সমকোণী ত্রিভুজ কল্পনা করতেছি পি বিন্দু থেকে, এখানে একটু খেয়াল করেন আমাদের অতিভুজ কোণটা মূলত আমরা দেখে বুঝতে পারতেছি সাধারণভাবে অতিভুজ এটা, অথবা আমরা অতিভুজ জানি থিটা কোণের সঙ্গে যেটা বিপরীত কোণ সেটা হচ্ছে অতিভুজ, এবং থিটা কোণের সঙ্গে যে কোণটা থাকে সেটা হচ্ছে, যে বাহুটা থাকে সেটা হচ্ছে ভূমি। তাহলে আমাদের এই আর যেটাকে আর দিচ্ছে সেটা কিন্তু আমাদের কি, আমাদের অবশ্যই অতিভুজ ও থেকে পি পর্যন্ত, এটা দূরত্ব আর নিলাম। আর এটা এক্স অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর, সো এক্স ওয়াই। তো এখানে আমরা যেটা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার ইকুয়াল কি লেখা যায়, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, অতিভুজ স্কোয়ার মানে আর স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। তো অতএব আর ইকুয়াল কি লিখতে পারবো, আমরা আর ইকুয়াল লিখতে পারবো ওই পাশে যদি আমরা বর্গমূল করে ফেলি, রুট ওভার করে ফেলি, তাহলে স্কোয়ার রুট কেটে যাবে, তাহলে থাকবে শুধু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার, যে জাস্ট এখানে যদি আমরা রুট ওভার করে ফেলি তাহলে কি হবে, স্কোয়ার রুট কেটে যাবে, শুধু রুট ওভারটা এখানে থাকবে। সো সেই কাঙ্ক্ষিত আরটা পাবো, আর ইকুয়াল কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থেকে আর ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পেলাম। এটাই আমাদের কিন্তু সেই কাঙ্ক্ষিত মডুলাস, ঠিক আছে, যে মডুলাস যেভাবে নির্ণয় করতে হয় সেই কাঙ্ক্ষিত মডুলাস। সাপোজ জেড ইকুয়াল যদি আমাদের কোনো মান দেওয়া থাকে, সাপোজ 2+3i দেওয়া আছে, তো এখান থেকে মডুলাস নির্ণয় করতে বলে, তাহলে কীভাবে নির্ণয় করবো, জেড মডুলাস কোন সূত্র, এই যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স হচ্ছে আমাদের এই যে বাস্তব অংশটা হচ্ছে এক্স, আর ওয়াইটা হচ্ছে আমাদের কি ইমাজিন নাম্বারের সঙ্গে যে সহগটা থাকবে সেটা হচ্ছে আমাদের কি ওয়াই। আমি আগে বলেছি যে আমাদের এক্স কোনটা আই কোনটা একটা জটিল সংখ্যা, প্রথমত এটা কি একটা জটিল সংখ্যা, তাই না। তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স হচ্ছে 2 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার, তার মানে হচ্ছে কত 2 × 4 3 থেকে 9 4, তাহলে রুট ওভার 13। তো আমরা মডুলাস কীভাবে নির্ণয় করবো আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা আর্গুমেন্টে চলে আসি। তো এখানে চিন্তা করি আমাদের আর্গুমেন্ট নির্ণয় করার ক্ষেত্রে আমাদের tan থিটা কল্পনা করতে হবে। tan থিটা ইকুয়াল কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি। তো এখানে এই সমকোণী ত্রিভুজে আমাদের লম্ব কোনটা, লম্বটা হচ্ছে এই যে ওয়াই, এই যে ওয়াইটা হচ্ছে লম্ব, আর অতিভুজ হচ্ছে ভূমি হচ্ছে আমাদের এক্স। আমরা আবারও বলি tan থিটা ইকুয়াল আমরা কি জানি, tan থিটা ইকুয়াল আমরা জানি যে লিখতে হয় লম্ব বাই ভূমি। তার লম্ব হচ্ছে ওয়াই এবং আমাদের এখানে ভূমি হচ্ছে এক্স। তাহলে অতএব থিটা ইকুয়াল কি পাবো, টেনটাকে যদি পাশে পার করা হয় তাহলে কি হয়ে যাবে, টেন ইনভার্স হয়ে যাবে। এ পাশে শুধু টেন আছে, এ পাশে পার করলে কি হয়ে যাবে 1/10 বা টেন ইনভার্স, আমরা সকলেই জানি। তাহলে টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তো এখানে একটা ব্যাপার হচ্ছে যেটা এই ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে এটা আমাদের কি আর্গুমেন্টের সূত্র পেয়ে গেলাম। তো আর্গুমেন্টটা মূলত মধ্যবর্তী কোণকে নির্দেশ করে সাধারণত, ঠিক আছে, আর্গুমেন্টের সূত্র এটা। তো যখন অন্য কোয়াড্রেন্টে যায় তখন কিন্তু আর্গুমেন্টের মানটা সিস্টেমটা চেঞ্জ হয়, কখনো মাইনাসে কখনো পজিটিভ আসে। তো আমরা প্রথম কোয়াড্রেন্টের ক্ষেত্রে এটা আমরা আর্গুমেন্টের নির্ণয় করাটা শিখলাম। আচ্ছা, তো আমরা এখান থেকে কী কী পেলাম বলেন তো। প্রথমত আমরা পেলাম যে কমপ্লেক্স নাম্বারটা কি, কমপ্লেক্স নাম্বারটা
কি হোয়াট ইজ কমপ্লেক্স নাম্বার। এরপরে আমরা হচ্ছে জিওমেট্রিক্যাল যে রিপ্রেজেন্টেশন বা জ্যামিতিক উপস্থাপন সেটা দেখতে পেলাম। এরপরে আমরা এখানে মডুলাস তো আর্গুমেন্ট নিয়ে হালকা আলোচনা করলাম, যতটুকু না আলোচনা করলে নয়। আচ্ছা, এখন আমরা ফাইনালি আরও কিছু ব্যাপার জানার চেষ্টা করব, যে ব্যাপারগুলো জানা জরুরি। তাহলে আমরা এখানে প্রথমত জটিল সংখ্যা সম্পর্কে কি আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমাদের মডুলাস কীভাবে নির্ণয় করতে হয় এবং আর্গুমেন্টের সূত্রটা কি। এখন আমরা অনুবন্ধী জটিল সংখ্যা সম্পর্কে জানার চেষ্টা করব। অনুবন্ধী জটিল সংখ্যা বা কনজুগেট কমপ্লেক্স নাম্বারটা আসলে কি। তো আমাদের একটা জটিল সংখ্যা যদি জেড ইকুয়াল 3+2i হয়ে থাকে সাপোজ, অথবা এটাকে আমরা যে আদর্শ আকারটা সেটাও চিন্তা করতে পারি যে জেড ইকুয়াল x+iy, ঠিক আছে, নো প্রবলেম। বাট এখানে একটু খেয়াল করি আমরা যে এটাকে যদি আমরা জেড বার করি, অনুবন্ধী জটিল সংখ্যাটা খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। এখানে যদি আমরা জেড বার করে থাকি তাহলে কী হয়ে যাবে, এই যে প্লাসটা আছে সেটা হয়ে যাবে মাইনাস, ঠিক আছে। তো দেখেন জেড ইকুয়াল 3+2i, এটা আমরা একটা জটিল সংখ্যা বুঝতে পারছি, 3 বাস্তব সংখ্যা এবং ইমেজিন নাম্বার সঙ্গে একটা বাস্তব সংখ্যা আছে। যখন এই জেড বার করলাম তখন কী হয়ে যাবে, 3 - 2i, পজিটিভটা নেগেটিভ হয়ে যাবে। এটাকে আমরা অনুবন্ধী জটিল সংখ্যা বলতেছি। এবং এখানে একটু খেয়াল করেন, এখানে আমাদের রিয়েল জেড কোনটা একটু ধীরে ধীরে আশা করি বুঝতে পারবেন। রিয়েল জেড হচ্ছে আমাদের 3, ইমাজিন জেড কত এখানে 2, বাট এখানে আমাদের রিয়েল জেডটা কত 3, ইমাজিন জেডটা কত চেঞ্জ হয়ে কিন্তু আমাদের -2 হয়ে গেছে। যখন আমরা অনুবন্ধী জটিল সংখ্যা করলাম, পজিটিভ থাকলে নেগেটিভ হয়, নেগেটিভ থাকলে পজিটিভ হয়। সাপোজ যে জটিল সংখ্যাটা দেওয়া থাকবে তার উপরে বার দিব, দিলে আমাদের যে পজিটিভ বা নেগেটিভ সেই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন আরও কিছু বেসিক ব্যাপার জানা জরুরি, যেমন জেড বার হোল স্কোয়ার ইকুয়াল লেখা যায় 2z বার, ঠিক আছে। জেড মডুলাস হোল স্কোয়ার ইকুয়াল লেখা যায় 2z বার। এগুলো সূত্র যখন শিখবো ধীরে ধীরে চলে আসবে। জেড ডাবল বার ইকুয়াল লেখা যায় শুধু জেড, কেন লেখা যায় ডাবল বার ইকুয়াল জেড, এগুলো যদিও আলোচনা করার বিষয় না। যেমন দেখেন জেড ডাবল বার জেড বলতে কী বোঝাচ্ছে, সাপোজ জেড আছে, জেডকে একবার বার দিলাম, এরপর আবার একটা ডাবল বার দিলাম, তখন কি এই যে মূল জেডটা সেই জেডটা ব্যাক আসবে বা ফিরে আসবে, এটা বোঝাচ্ছে। কিন্তু জেড ডাবল বার, জেডকে দুইবার বার দিলে জেডের মানটা সেটাই ফেরত আসবে। তো এখানে দেখেন, এখান থেকে বোঝানোর ট্রাই করি। জেডের মান 3+2i আছে, এটাকে একবার বার দিলাম, 3 - 2i হলো। এটা যদি আরেকবার বার দেন তাহলে কী হয়ে যাবে, 3 মাইনাসটা চেঞ্জ হয়ে যাবে। বারের উপর একবার বার দিলে কি অনুবন্ধী জটিল সংখ্যা, যতবার বার দিবা ততবার কী হবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তো জেড ডাবল বার দিলে 3 - 2iটা হয়ে গেল 3+2i। দেখেন আমাদের যে কাঙ্ক্ষিত আগের জেডটা ছিল সেই জেডটাই কিন্তু আমরা এতটুকু অংশের জন্য আবার ফিরে পাচ্ছি। তো তাহলে জেডকে দুইবার যদি বার করা হয় তাহলে জেডের যে আসল মানটা সেটাই ব্যাক আসে। সো জেড ডাবল বার ইকুয়াল আমরা জেড লিখতে পারি। এরপরে এই চ্যাপ্টারে আরেকটা বিষয় জানা জরুরি, সেটা হচ্ছে যে আমরা এই সূত্রগুলো শিখেছিলাম আগের ক্লাসে, যে e⁻i θ ইকুয়াল কী লেখা যায়, cos θ প্লাস i sin θ, ঠিক আছে। যখন e⁻−i θ তখন হচ্ছে cos θ মাইনাস i sin θ। ওকে, তো দেখেন যখন এখানে i θ তখন cos θ প্লাস i sin θ, যখন এখানে -i θ তখন cos θ মাইনাস i sin θ চলে আসতেছে। এবং এখানে সঙ্গে সঙ্গে বৃত্তের সমীকরণ আমাদের জানা জরুরি। বৃত্তের সমীকরণটা হচ্ছে যে x - a হোল স্কোয়ার প্লাস y - b হোল স্কোয়ার ইকুয়াল r²। এরপরে আমাদের এখানে উপবৃত্তের সমীকরণ জানতে হবে, উপবৃত্তের সমীকরণ, ঠিক আছে। এগুলো আপনারা নোট করে নেবেন অবশ্যই, যে উপবৃত্তের সমীকরণটা কীরকম, যে x² স্কোয়ার প্লাস y² বাই b² ইকুয়াল হচ্ছে 1। এরপর অধিবৃত্তের সমীকরণ, অধিবৃত্তের সমীকরণটা কেমন, x² বাই স্কোয়ার, পজিটিভ জায়গায় শুধু নেগেটিভ, y² বাই b² ইকুয়াল হচ্ছে 1। এবং সরলরেখার সমীকরণটা কেমন, তাহলে ax প্লাস bx প্লাস c ইকুয়াল 0। তো মোটামুটি এই ছিল আমাদের আজকে বেসিক ক্লাসটুকু। তো আমরা নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করবো কিছু এক্সাম্পল সলভ করার। তার আগে আমরা একটু এই অধ্যায়ের বেসিক পার্টটুকু একটু রিভাইজ ট্রাই করি, যে কী কী আলোচনা করলাম।
সো প্রথমত কমপ্লেক্স নাম্বারটা কি সেটা শেখার চেষ্টা করলাম, এরপরে হচ্ছে আর্গুমেন্ট এবং মডুলাস নির্ণয় করতে গেলে কোন সূত্রগুলো ব্যবহার করবো এবং কিছু বেসিক ব্যবহার করবো। তো আশা করি সবাই ধৈর্য সহকারে এই কোর্সটা শেষ করবেন, মানে মনোযোগ সহকারে ক্লাসগুলো করবেন এবং কেউ হচ্ছে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। ইনশাল্লাহ খুব ভালোভাবে আমরা সকলে মিলে একসাথে কোর্সটা শেষ করতে পারবো। তো নেক্সট দিন আমরা এক্সাম্পল সলভ করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।